বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বাংলা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো চাকরির পরীক্ষায় এসেছে। দুর্নীতি দমন কমিশনের নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছিল। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। রিক্সা, রিস্কা, রিক্সা থেকে রিস্কা কিসের উদাহরণ? রিক্সা থেকে রিক্সা হচ্ছে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। আমরা একটু ব্যাখ্যায় যাচ্ছি। দুটি শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের যদি পরস্পর পরিবর্তন ঘটে তবে তাকে ধ্বনি বিপর্যয় বলা হয়। দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলা হয়। যেমন জাপানি হচ্ছে রিক্সা, রিস্কা থেকে রিক্সা, রিস্কা হয়েছে। এখানে দেখেন মাঝের ব্যঞ্জনটার পরিবর্তন হয়েছে। অনুরূপে বাক্স থেকে বাস্ক, এখানে দুইটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন দেখা যাচ্ছে। সুতরাং উত্তর হচ্ছে অপশন বি, ধ্বনি বিপর্যয়। কোন বর্গীয় ধ্বনির আগে দন্তন্য সবসময় মূর্ধন্য হয়? দন্তন্য সবসময় মূর্ধন্য হয় হচ্ছে ট বর্গীয় ধ্বনির আগে। এটা আপনারা সবসময় মুখস্থ রাখার চেষ্টা করবেন। ট বর্গীয় ধ্বনির আগে তৎসময় শব্দে সবসময় মূর্ধন্য হয়। সবসময় মুখস্থ রাখার চেষ্টা করবেন। ঘণ্টা, লণ্ঠন, কাণ্ড, এগুলো সবই মূর্ধন্য। বাংলায় মূর্ধন্য এবং দন্তন্য বর্ণে দোতিত ধ্বনি দুটিতে কি আছে? বাংলায় মূর্ধন্য এবং দন্তন্য বর্ণে দোতিত ধ্বনি দুটিতে আছে ঐক্য। ফ ধ্বনির তাত্ত্বিক পরিচয় কি? ফ ধ্বনির তাত্ত্বিক পরিচয়, আমরা একটু ব্যাখ্যায় যাব। ফ ধ্বনির তাত্ত্বিক পরিচয় হলো প ফ। ফ হচ্ছে একটি ওষ্ঠধ্বনি। এখন দেখেন প্রতি বর্গ, যেমন ক খ গ ঘ উম, চ ছ বর্গের যা ঝ ইয়, প ফ ব ভ ম, এরকম এটাকে বলা হয় বর্গ। হ্যাঁ, এই পাঁচটা যে বর্ণ, এগুলাকে এক একটা বর্গ বলা হয়। প্রতিবর্গের দ্বিতীয় ধ্বনি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। যেমন ক প্রতিবর্গের দ্বিতীয় ধ্বনি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। ক হচ্ছে অল্প প্রাণ, খ হচ্ছে মহাপ্রাণ, প হচ্ছে অল্প প্রাণ, ফ হচ্ছে মহাপ্রাণ। প্রতিবর্গের দ্বিতীয় ধ্বনি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, সেক্ষেত্রে ফ ধ্বনিটি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। এবং প্রতিবর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনিটাই হচ্ছে অঘোষ। যেমন প এবং ফ দুইটাই হচ্ছে অঘোষ ধ্বনি। প এবং ফ দুটাই অঘোষ ধ্বনি, আবার ক এবং খ দুটাই হচ্ছে অঘোষ ধ্বনি। বর্গের প্রথম দুটি ধ্বনি হচ্ছে অঘোষ এবং পরের দুটি হচ্ছে ঘোষ। সুতরাং এখানে পাওয়া গেল হচ্ছে ফ হচ্ছে ওষ্ঠধ্বনি, ওষ্ঠ, মহাপ্রাণ এবং অঘোষ। এটা হচ্ছে উত্তর। পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু হতে গঠিত? পাঠক শব্দটি সংস্কৃত ধাতু হতে গঠিত। এখানে আমরা একটু ব্যাখ্যায় যাব। পাঠক শব্দটি সংস্কৃত ধাতু হতে গঠিত। ব্যাখ্যা হচ্ছে পাঠক শব্দটির মূল ধাতু হলো পাঠ, যা তৎসম ভাষার একটি শব্দ। এখানে দেখা যাচ্ছে মূল ধাতু হলো পাঠ, এটা হচ্ছে তৎসম ভাষার একটি শব্দ এবং যা সংস্কৃত বা তৎসম শ্রেণীর ধাতু হতে গঠিত। অতঃপর বিভ্রান্তমুক্ত হয়ে রোগগ্রস্ত পিতা এবং পুত্র সম্বন্ধে যা জানিতেন সবই খুলিয়া বলিলেন। সাধুভাষে এ বাক্যটিতে ভুলের সংখ্যা কয়টি? ভুলের সংখ্যা হচ্ছে 4টি। প্রাংশু শব্দের অর্থ কী? প্রাংশু শব্দের অর্থ হচ্ছে দীর্ঘকায়।
প্রাংশু শব্দের অর্থ, প্রাংশু বাংলা অর্থ হচ্ছে বিশেষণ এবং পদ হিসাবে, এখানে একটু ব্যাখ্যায় যান। প্রাংশু বাংলার শব্দের অর্থ হলো বিশেষণ এবং পদ হিসাবে উন্নত, উঁচু বা দীর্ঘকায়। এখানে দীর্ঘকায় অপশনে আছে, তাই হচ্ছে দীর্ঘকায়। বেশ কঠিন এসেছিল প্রশ্নগুলো। ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে আগত? ইংরেজি শব্দটি হচ্ছে পর্তুগিজ ভাষার থেকে আগত। পর্তুগিজ ভাষায় আরও অনেকগুলো শব্দ আছে, যেমন গির্জা, চাবি, আলমারি, আনারস, পেয়ারা, আলপিন, আলকাত্রা, কেরানি, কামরা, জানালা, পেরেক, ইস্ত্রি, ইস্পাত, পিস্তল, বালতি, টুপি, সাবান, বোতাম, পাউরুটি, মিস্ত্রি, প্রেক, ইংরেজি নিলাম ও বেহালা প্রভৃতি হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। তাহলে ইংরেজি শব্দটি এসেছে হচ্ছে পর্তুগিজ ভাষা থেকে। নিচের কোনটি কর্মধারায় সমাস? কর্মধারায় সমাস এখানে হচ্ছে খাসমহল। খাসমহল এখানে কর্মধারায় সমাসের ক্ষেত্রে আমরা জানি যে যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, এটা হচ্ছে কর্মধারায় সমাস। আপনারা একটু ব্যাখ্যায় যাব। খার্জে মহল, এখানে দেখেন খার্জে মহল, খাসমহল, এখানে পরপদের অর্থ মহল, পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়েছে। নীল যে পদ্ম, পদ্ম এখানে পরপদ, নীল যে পদ্ম, পদ্ম পরপদ, এখানে পরপদের অর্থ বেশি প্রতীয়মান হয়েছে। কোন বইতে প্রথম বিরাম চিহ্নের সফল ব্যবহার করা হয়? বিরাম চিহ্নের সফল ব্যবহার করা হয় হচ্ছে বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে। বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটি রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1847 সালে বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। তিনি সর্বপ্রথম বিরাম চিহ্নের সর্বোচ্চ প্রয়োগ ব্যবহার করেছিলেন, সর্বোচ্চ ভালো প্রয়োগ ব্যবহার করেছিলেন। বাংলা নামের উৎপত্তি কোন গ্রন্থে উল্লেখ রয়েছে? আইন-ই আকবরী গ্রন্থে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে আইন-ই আকবরী গ্রন্থে উল্লেখ রয়েছে। আইন-ই আকবরী গ্রন্থের রচয়িতা, বাংলা উৎপত্তি সম্পর্কে উল্লেখ আছে আইন-ই আকবরী গ্রন্থে। এর রচয়িতা কে ছিলেন? আইন-ই আকবরী গ্রন্থের রচয়িতা হচ্ছেন আবুল ফজল। চণ্ডীমঙ্গল কাব্যধারার প্রথম কবি কে? চণ্ডীমঙ্গল কাব্যধারার প্রথম কবি হচ্ছেন মানিক দত্ত। আর চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন উক্তিটি কার? মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন উক্তিটি হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকরের। অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি ছিলেন ভারতচন্দ্র রায়গুণাকর। তিনি হচ্ছেন এই উক্তিটির রচয়িতা, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। বাংলা সাহিত্যের আধুনিক যুগে পুরাতন রীতির শেষ কবি কে? আধুনিক যুগে পুরাতন রীতির শেষ কবি হচ্ছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন বাঙালি কবি, সাহিত্যিক এবং সাংবাদিক। তিনি একাধারে ছিলেন কবি, সাহিত্যিক এবং সাংবাদিক। তার হাত ধরে মধ্যযুগের গণ্ডি পেরিয়ে বাংলা কবিতা এবং আধুনিকতার পথ ধরে। তাকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যুগ সন্ধিক্ষণের কবিকে? যুগ সন্ধিক্ষণের কবি ছিলেন হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। তিনি আধুনিক যুগে পুরাতন রীতির শেষ কবি হিসাবেও পরিচিত। আধুনিক যুগে পুরাতন রীতির শেষ কবি হচ্ছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত এবং যুগ সন্ধিক্ষণের কবিও ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। বাংলা সাহিত্যে প্যারোডি রচনার পথিকৃৎকে? দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন বাংলা সাহিত্যের প্যারোডি রচনার পথিকৃৎ। বাংলা সাহিত্যে প্যারোডি রচনার পথিকৃৎ দ্বিজেন্দ্রলাল রায় বা ডিএল রায়। তিনি ধনধন্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এই গানটির রচয়িতা ছিলেন দ্বিজেন্দ্রলাল রায়। পরের প্রশ্ন, মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল, উদ্ধৃতাংশটি রবি ঠাকুরের কোন গল্প থেকে নেওয়া হয়েছে? এটি হচ্ছে কাবুলিওয়ালা গল্প থেকে নেওয়া হয়েছে। কাবুলিওয়ালা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি ছোট গল্প।
এটা 1892 সালে প্রকাশিত হয়। 1892 সালে কাবুলিওয়ালা গল্পটি প্রকাশিত হয় এবং কাবুলিওয়ালা গল্পটি হচ্ছে কলকাতায় আফগানদের অবস্থানের উপর ভিত্তি করে এই কাবুলিওয়ালা গল্পটি, এই গ্রন্থটি কলকাতায় আফগানদের অবস্থানের উপর ভিত্তি করে এই গ্রন্থটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই গ্রন্থটি রচনা করেছিলেন। ভাবিতে উচিত ছিল প্রতিভা যখন, এটি কোন ধরনের বাক্য? ভাবিতে উচিত ছিল প্রতিভা যখন, এটি হচ্ছে একটি খণ্ডবাক্য। বাঁশি বাজে ওই মধুর লগনে, এটি কোন বাচ্যের উদাহরণ? আমরা এখানে দেখেন এটি একটি কর্তৃকর্মবাচ্যের উদাহরণ। কর্মকর্তৃবাচ্যের সংজ্ঞায় আমরা যাব, যে বাচ্চে কর্মপদ এবং কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে, কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে তাকে কর্তৃকর্মবাচ্যের বাক্য বলা হয়। যেমন কাজটা ভালো দেখায় না, বাঁশি বাজে মধুর লগনে, সুতি কাপড় অনেক দিন টেকে। সাদা ফুল ফুটেছে, এই বাক্যে উদ্দেশ্য সম্প্রসারণ ঘটেছে কিভাবে? এই বাক্যে উদ্দেশ্য সম্প্রসারণ ঘটেছে হচ্ছে বিশেষণ যোগে উদ্দেশ্য সম্প্রসারণ ঘটেছে। পরের প্রশ্ন, এখানে দেখুন আগের প্রশ্নটি, সাদা ফুল ফুটেছে, এখানে সাদা কিন্তু বিশেষণ রূপে ব্যবহৃত হচ্ছে, যা উদ্দেশ্যর সম্প্রসারণ ঘটিয়েছে। দেখেছো কেমন, 20 নম্বর প্রশ্ন, এটাই শেষ প্রশ্ন। দেখেছো কেমন কবি কবি ভাব, এখানে কবি কবি কি অর্থে ব্যবহৃত হয়েছে? কবি কবি এখানে সামান্য অর্থে ব্যবহৃত হয়েছে। সামান্য বোঝাতে দেখেছো কবি কবি ভাব বা আমি আজ জর্জর বোধ করছি, এরকম বোঝায়। এখানে সামান্য অর্থে ব্যবহৃত হয়েছে। ধন্যবাদ ভিউয়ার্স। আমরা যে প্রশ্নটা সলভ করলাম এটা যেবার এসেছিল সেটা বেশ কঠিন প্রশ্নই হয়েছে। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখবেন এবং বারবার দেখবেন এবং প্রশ্নগুলো আত্মস্থ করার চেষ্টা করবেন। এই প্রশ্নগুলো এখান থেকে প্রশ্ন অনেক ধরনের পরীক্ষায় আসতে পারে, বিভিন্ন পরীক্ষায় প্রশ্নগুলো আসতে পারে। সবাই পড়াশোনার মধ্যে থাকুন। যেহেতু যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা অযথা রিলস দেখে কিংবা ফানি ভিডিও দেখে সময় নষ্ট করবেন না। জীবন গঠন করার জন্য যে ভিডিওগুলো প্রয়োজন, যে কাজগুলো করা প্রয়োজন, যেভাবে পড়াশোনা করা প্রয়োজন সেটাই করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।